এখন কি হচ্ছে, আজকে যে গত নির্বাচনটা কি কোনো নির্বাচন হয়েছে? যারা বড় বড় কথা বলেন, একটা শাসনতন্ত্রের সঙ্গে বেইমানি করে, জনগণের ভোট চুরি করে নির্বাচন করেছে। হা করে না, দিন আসতেছে যারা যত চুরি করবে, নির্বাচন চুরি করছে, আমার ভোট চুরি করছে, তারা ভোট চুরি করছেন আপনারা। নির্বাচন আসেন না, কেয়ার থেকে সরকার বাদ দেন। আইয়ুব খান এই কথা বলেছেন, ইয়াহিয়া খান এই কথা বলেছেন। অত বড় বড় কথা বললেন না, অত বললেন না। আমাদের আনসার কেন আপনারা? আইন অনুযায়ী আমাদেরকে সমর্থন দিয়েছে। ভোট সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে নির্বাচন কমিশনে যান। শেখ হাসিনা যায়নি। আরে ভাই, শেখ হাসিনার কথা বলতেছি। শেখ হাসিনা যাইয়া তার নেতা, তাদের নেতা, সে তাকে ধন্যবাদ দিয়ে বলছে আমার ফসল। এই ফসল খাবার সময় এত চেঁচামেচি কেন? শুনুন, এই ভদ্রলোকের আনসার তো খালি হাসতেই জানে। আপনি হাসেন না, আমি তো হাসি। আচ্ছা শুনেন, ওনার সম্বন্ধে দরকার নাই, লোকে ধরবে তাকে। আমার দরকার নাই, আমার মুখ উন্মোচন করে কিছু পাইবেন না। আপনি যেন মুখ উন্মোচন হয়, এটা আমি বলি আল্লাহর কাছে। আমরা যেটা করছি সেটা হইলো যে আমরা যতই যা বলা হোক না কেন, আমরা এই এখন তো ব্যক্তিগত পর্যায়ে চলে যায়, যেহেতু এটা চাই না যে কিভাবে লুটপাট করা হচ্ছে। এই সংসদীয় আলোচনা হয়েছে, আমাদের কারোর বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা করতে পারে নাই, বড় বড় নেতারা যত বড় বড় কথা বলুক না কেন। এই সংসদে সেদিনকে আলোচনা হয়েছে যে এখন দেশে পুকুর চুরি না, সমুদ্র চুরি হচ্ছে, এবং ফাইন্যান্স মিনিস্টার সেটা স্বীকার করে নিয়েছে। দেশের সম্পদ বাড়ছে, অত তো হবেই। ব্যাংক থেকে হাজার হাজার ডলার, মিলিয়ন ডলার চলে যায়, সাফল্য। শিক্ষার ক্ষেত্রে বই নকল হয়ে বাড়িতেছে, ভুল বাড়িতেছে, মন্ত্রীর কিছু দায়িত্ব নাই। তো সেটা আমি যাচ্ছি না। যেটা আমার বক্তব্য সেটা হলো এই যে আমরা কেউ এই চাকরি করার জন্য যাই নাই, আর রাজনীতি করিয়া ব্যবসা করার জন্য যাই নাই। আমাদের যারা নেতা বা নেত্রী বলেন, যারা রাজনীতিবিদ ছিল, একটা সমস্যা দেখা গেলে এটা দায়িত্ব তাদের সমাধান করা। নির্বাচন করতে পারতেছে না, এই জন্য মারামারি করতেছে, রাস্তায় লোক মারিয়া লাফাইছে ঢাকা শহরে, মানে 5-7 জন লোক বিভিন্ন জায়গায় মারা গেছে, খুন খারাপ হয়েছে। এবং একটা দুই নেতা বা কোনো দলের রাজনীতিবিদরা বসলেও না, বরঞ্চ আমার মতো লোক তখন ছুটাছুটি করছে। এখানে যারা বড় বড় কথা বলছে অনেকে জানে। আমি তখন বরঞ্চ বেগম খালেদা জিয়া হাসিনার বাসায় গেছি, যোগাযোগ একটা সমঝোতায় আসেন, এরকম চলে না। তো যাই হোক, যারা রাজনীতিবিদ করবেন তারা সমাধান করবেন না কোনো সমস্যার, সমাধান করার আগে তারা ওদিকে চলে যাবে আর আসছে বড় বড় কথা বলবে। নির্বাচন দেওয়া হয়েছে, নির্বাচনের মাধ্যমে আসছেন। এখন গণতন্ত্রের কথা বলে না, একটু মুশকিল কথা। এখন তো গণতন্ত্রের কথা যারা ক্ষমতা তারাও বলে না, তারা বলে উন্নয়নের গণতন্ত্র। আচ্ছা, আপনি কোন দেশে আছে যে নির্বাচনের সময় একটা সরকার, নির্বাচনী সরকার, দলীয় সরকার থাকে? এইটুকু পর্যন্ত ডিস্টিংশন করা হলো না আমাদের সুপ্রিম কোর্ট, যে সব দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে, ইংল্যান্ডেও থাকে, কিন্তু ওই যে প্রধানমন্ত্রী একজন থাকে, সেই জন্যই বলা হয় এটা সেই সরকার। ওই প্রধানমন্ত্রীকে রানী ডেকে বলা হয়, রানী ডাকে ডেকে বলে তুমি সরকারটা করো। এবং যেহেতু সেখানে দলে দলের ভিতরে ভোট চুরি নাই, যেখানে ভোট চুরি আমাদের রাজনীতির সবচেয়ে বড় হলো ভোট চুরি, এই জন্য আর্মি পর্যন্ত আনতে হয় ভোট চুরির জন্য। তো সেইখানে আমরা আসছি, আমরা 2 বছর। আচ্ছা, এই কথাগুলো তো অস্বীকার করতে পারবে না যে এই রাজনীতিবিদরা একটা নির্বাচন কমিশন সম্বন্ধে একমত হতে পারে নাই, একটা ভোটার লিস্ট তৈরি করতে পারে নাই, ডিসপিউটেড ভোটার লিস্ট, আইডি কার্ড করতে পারে নাই, ব্যালট বক্স করতে পারে নাই। এত বড় বড় যোগ্য যোগ্য নেতা, তাদের এবার কি রাজনীতি বিরাজিত করেন? কি আছে স্বাধীন? আপনি বলুন আমাকে এটা। স্বাধীন দুর্নীতি কমিশনের কথা বলছেন আপনি। স্বাধীন দুর্নীতি কমিশন 1/11 পরে স্বাধীন ছিল, আর যাই বলেন আমি এটা বিশ্বাস করি। এই জন্য বিশ্বাস করি না যে আমাদেরকে 50 জনকে জেলে ভরে দিয়ে আমাদেরকে বলা হলো 24 ঘন্টার মধ্যে আমাদের সম্পত্তি। আমি বন্দী, আমাকে 24 ঘন্টার মধ্যে আমার সম্পত্তি হিসাব দিতে হবে। আমি 1976 থেকে ব্যবসা করি, 1976 থেকে ব্যবসা করি। 2008-এ এসে যদি আমাকে 24 ঘন্টার মধ্যে আমার সম্পত্তির হিসাব দিতে হয়, আর সেই সম্পত্তি হিসাবে একটু ভুল বেরোয়, সেই ভুলের জন্য আমাকে আরো 12 বছর জেল খাটতে হবে। বলেন না না, আমি আপনাকে ব্লেম করছি না, আমি ওই সময়কার কথা বলছি। স্বাধীন না, আনফরচুনেট পার্ট কি জানেন মঈন সাহেব? সবই আনফরচুনেট পার্ট কি জানেন আপনি? যে এই যে আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে এলিগেশন এনে আমাদেরকে কোর্টে হাজির করে স্পেশাল কোর্টে নিয়ে, যে আমাদের পার্লামেন্টে, যে পার্লামেন্টে আমরা যে থাকি বা জনগণের ভোট নিয়ে, সেই পার্লামেন্টে আমাদের বিচার করার জন্য ন্যাক্কারজনকভাবে গণতন্ত্রের প্রতি তারা বুদ্ধাঙ্গুল দেখিয়েছে। 3 নম্বর হচ্ছে আপনার যে এরা আপনার এই যে স্পেশাল করেছিল, আমরা দেখেছি
যে ওই আচ্ছা, পদে এই কারা আলোচনাটা বসে থাকতো, শুনেন। কাদের মুখের দিক আচ্ছা, তাকিয়ে শুনেন। কাদের মুখের দিক তাকিয়ে জজ সাহেবদেরকে কথা বলতে হতো। আমার এজলাসে জজ সাহেব বলেছিল যে ওনার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে এটা তো আমার বিরুদ্ধে হবে, কারণ ইনকাম ট্যাক্সের মামলা, ইনকাম ট্যাক্সের ভুল আমাদের প্রত্যেকের বেরোবে ধরতে গেলে। আচ্ছা, একটা কথা এখন বলি না? হলো যে শুনেন, আমি বলি, আমরা জানি সেই সময় এই আমাদের আর্মির কয়েকজন জেনারেল পাকিস্তানে যে পারভেজ মোশাররফ কিভাবে রাজনীতি নিধন করার জন্য বিচার আচার করেছিল, সেই ফর্মুলা নিয়ে এসে যাদের ধরেছ তারা পাও আর না পাও তাদের বিরুদ্ধে মামলা দাও, মামলা দিয়ে তাদেরকে 10 বছর 20 বছর আচ্ছা, আমি একটা কথা আমি শেষ না, এটা এত শেষ করে দাও, আমাকে আমি চলে যাই। আমি তো না, আমি শুনতে হবে, আপনি আপনি শুনতে হবে। না, না, এটা শেষ, না, ওনার উত্তর দিতে চাই একটা, উত্তর দিতে চাই। টুকুকে শুনতে দেন, টুকু বলেন। না, না, শুনতে না, আমি শুনুন নাকি? না, না, আপনি শুনুন না, আপনি শুনতে বলি। টুকুকে শুনতে দেন। ঢাকার সে ডেইলি স্টারে তার সম্বন্ধে যে দুর্নীতি রিপোর্ট ছাপা হয়েছিল সেই রিপোর্টে সে প্রতিবাদ করে নাই। ইকবাল হাসান মাহমুদ টুকুর কথা বলছেন? আমি প্রতিবাদ করি নাকি? আপনি স্টেটমেন্ট করেছি, স্টেটমেন্ট তাহলে না ছাপায় কি করবো আমরা যাই তা ঠিক আছে, আপনার সরকার তো এত ইনকোয়ারি করেছে, আজ পর্যন্ত বিদ্যুতের বিরুদ্ধে কোনো মামলা দিতে পারে না, সেটা ভিন্ন। কোনো করাপশন ধরতে পারে না আজ পর্যন্ত। এই 11 থেকে আজ পর্যন্ত 10 বছর পার হয়ে গেছে, 10 বছরে বিদ্যুৎ মন্ত্রণালয় আমার বিরুদ্ধে কোনো এলিগেশন আনতে পারে না। উল্টো আমি মইনের বিরুদ্ধে মামলা করেছি, সে বলেছে আমরা 20,000 কোটি টাকা লুট করেছি, আমি বলেছি বাজেট ছিল 13,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা লুট করলো আমার বলে আমি মানহানি মামলা করেছি। তারা আসার পরে যে স্বপ্নগুলো দেখিয়েছিলেন, যে কি দেখিয়েছিলেন, যে আমরা আসলে ব্যাপক সংস্কার হবে রাজনীতি এবং নির্বাচন কমিশনগুলি। নির্বাচন কমিশনের সংস্কার অনেকটা অর্জন হয়েছিল, যেটা রাজনৈতিক তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বের জোট যে সংস্কার প্রস্তাব করেছিল, একটা পরিষ্কার যেটা বললেন ব্যারিস্টার মইনুল হোসেন। কিন্তু ব্যারিস্টার মইনুল হোসেন যে জিনিসটা উল্লেখ করে নাই, যে তিনি সেনা বাহিনীর উপর যে দায়িত্বটা চাপিয়ে দিতে চান। এই যে সিভিলিয়ান হিসাবে আপনারা যে শপথ নিয়েছিলেন, সেখানে রাজনীতিবিদদের উপর নাগরিক, যেমন মানুষের কাছে দৃশ্যমান হয়েছে কি, যেদিন শেখ হাসিনাকে টেনে হেসে নিয়ে গেল সেদিন মানুষ ব্যতীত হলো, বিক্ষুব্ধ হলো। যেদিন মনে করেন ইকবাল হাসান মাহমুদ টুকুর সন্তানটাকে, কন্যা সন্তানটাকে হেরাস করে আদালতে নিয়ে গেল, সে অসহ্যজনক কাজ ছিল, গোটা বাংলাদেশ সেদিন বিক্ষুব্ধ হয়েছিল, হতাশ হয়েছিল। এমনকি যে সেই দিন যে নির্যাতন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিল তাকে নিয়ে, অসুস্থ মানুষকে নিয়ে কি তার অপরাধটা কি ছিল? শেখ হাসিনার প্রতি, তার নেত্রীর প্রতি আনুগত্য। এবং রাজনীতিতে সংস্কারটাকে পরবর্তীতে গালিতে ফেলে দেওয়া হয়েছিল কেন? সংস্কার দেখা গেল তখন একটা রাজনৈতিক ষড়যন্ত্রের ফসল, কার্যত সংস্কার। এবং সংস্কার, সেটা আমি পছন্দ করতেই পারি যে আমার দেশে একজন প্রধানমন্ত্রী সংবিধানের পরিবর্তন আসুক ভবিষ্যতে, এটা ছিল একাডেমিক ডিসকাশন, যে এটা আলোচনার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। দায়টা কি শুধু সেনাবাহিনীর ছিল? দায়টা কি শুধু সেনাবাহিনীর ছিল নাকি আরো সাথে না, রাজনীতিবিদ সবাই ছিলেন কার্যত সেই দিন। এখানে কিন্তু কিন্তু আমি বলি, আমি শেষ করি না, সব সেনাবাহিনী না, সেখানে সেনাবাহিনীর সমর্থন দেয় নাই বলে এই জিনিসগুলোকে সেদিন টিকতে পারে নাই। এবং দেশের মানুষের ভিতরে গণতন্ত্রের যে আর্তনাদ, সেইটার কারণেই 111-এর পরাজয় ঘটেছে। এবং সেইটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র অবশ্যই ছিল, যেটা আপনি অস্বীকার করছেন। সেদিন আমরা দেখেছি যে সেই সহিংসতার পথে, সমাধানের পথে বিদেশি কূটনীতিকরা, পশ্চিমা কূটনীতিকরা কিভাবে দৌড়ঝাঁপ করেছেন। পরবর্তীতে সেটা হাইজ্যাক কার কাছে হলো সেইটা জানেন। সেই দিন আপনার ভাই, মায়ের পেটের ভাই আনোয়ার হোসেন মঞ্জু, তিনি মাসুম সন্তানদেরকে ফেলে যেভাবে পালাতে হয়েছে, জীবনে মদ পান করে নাই, মদের মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে, এইগুলো ছিল হাস্যকর জিনিস, ঘটনা। সেদিন রিমান্ডের নামে যে নির্যাতন রাজনীতিবিদদের উপর, এটা ছিল সংবিধান পরিপন্থী, মানুষের মৌলিক অধিকার পরিপন্থী। আপনি ঘুরে আঙুল দেখাতে পারেন রাজনীতিবিদদের মেরুদণ্ড এতটাই দুর্বল। মহিউদ্দিন খান আলমগীর সংসদে আব্দুল জলিল, শেখ সেলিমরা বিচার চেয়েছেন। সেই দিন সেনাপ্রধান মঈনুল আহমেদ, তিনি যুক্তরাষ্ট্রে গেছেন। আমি কি টার্গেট নাকি? জেনারেল মঈনুল আহমেদ, তাকে স্টেট ডিপার্টমেন্ট বলেছে আমি একজন পারভেজ অফ চাই না বানাতে, দিল্লি তাকে সমর্থন দেয় নাই, তিনি দরে দরে ঘুরেছেন, তিনি সেদিন মার্শাল জারি করার চেষ্টা করেন। আপনার কথা বলার জন্য আমরা আলোচনা করছি, আপনি পাঠ হচ্ছেন। ধন্যবাদ না দিলে ওনাকে ই করা হবে। জেনারেল মাসুদ, আমাদের শেষ করি, আপনার দুর্নীতি টাস্ক ফোর্স, জেনারেল মাসুদ্দিন চৌধুরী, তিনি ছিলেন অন্যতম দ্বিতীয় শক্তি মঈনুল আহমেদের পরেই। জেনারেল মাসুদ্দিন চৌধুরী কিভাবে আওয়ামী লীগ তারা বিচার চান 111-এর কুশীলবদের, জেনারেল মাসুদ্দিন এখন গুলশানে তার পিকাসো রেস্টুরেন্ট, এই বিনিয়োগ কোথা থেকে আসলো? এইটার দাবি আজকে সংসদে কখনো লঙ্ঘন হয়েছে, আইন তখনও লঙ্ঘন হয়েছে, সংবিধান এবং আইন, যেটা মহিউদ্দিন খান আলমগীর বলছিলেন, সংবিধান এবং আইন এখনো দেশে লঙ্ঘিত হচ্ছে বলেই তারা এইভাবে ক্ষমতাবাজি করে। সংবিধান এবং আইনের
ফাঁক দিয়ে কে হয় নির্যাতিত? সাধারণ মানুষ। আমার কথা হলো যে আজকে 10 বছর আমাদের যা হয়েছে আমাদেরকে বিচার করেন, ফাঁসি দেন, ঠিক আছে। আপনারা জনগণের কথা বলেন, জনগণের সাথে আমাদেরও সম্পর্ক আছে। যারা ভোট ছাড়া নির্বাচিত হয় তারাই খালি জনগণের সাথে সম্পর্ক, আর আমাদের সাথে জনগণের সম্পর্ক নেই, আমরা ভাইসে আসছি নাকি? অতএব জনগণের কথা বললেন না। আজকে যদি সাহস থাকে কারো, ফ্রি ইলেকশন দিয়ে আসেন, দেখি কোন রকম ভাবে কার কত সমর্থন আছে, ফ্রি নির্বাচন দেন না একটা। এটা হলো আমার বক্তব্য। ফ্রি নির্বাচন, আমরা তো পাওয়ারে থাকি না, পাওয়া যায় নাই, আর কোন রকম ব্যবসা বাণিজ্য নেই। কিন্তু কথা হলো যে আপনি একবার বলেন অনিবার্য, আবার বলেন ষড়যন্ত্র। এখন বিদেশি ষড়যন্ত্র সব জায়গায়। আজকে যে বাংলাদেশ সরকার চলতেছে, আমাদের রাজনীতি চলতেছে, এর ভিতরে বিদেশি ষড়যন্ত্র আছে না? যে 1/11 এই তথাকথিত অভিযান, এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বহির্ভূত, এবং যারা এই কাজটি করেছেন এটা তাদের দায়িত্বে ছিল না, তাদের ক্ষমতার মধ্যে ছিল না, তারা ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অপব্যবহার করে দেশকে লুণ্ঠন করেছেন। আমি একটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপিত করতে চাই। ফখরুদ্দিন কিংবা মঈনুদ্দিন দেশের বাইরে আছেন, কিভাবে থাকেন? আয় হয় কোত্থেকে? কত টাকা খরচ করেন? কোথায় বাড়ি কিনেছেন? কোত্থেকে আসলো? ম্যাকাও কেন গিয়েছিলেন জেনারেল মঈনুদ্দিন? ম্যাকাও কি করে এসেছেন? আপনারা নিজেদের শক্তি বলে আপনার বাড়ির পাহারা দেওয়ার জন্য আমি রাইফেল দিয়ে পাহারাদার নিযুক্ত করলাম, রাইফেল পেয়ে উনি বললেন যে আরে আমি তো বাড়ির মালিক। এটা কোনো সভ্য দেশে, কোনো যুক্তিবাদী দেশে, কোনো শিক্ষিত দেশে হয় না। এবং যেহেতু এই ধরনের ঘটনা ঘটেছে, সেই জন্য এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত, যারা সংশ্লিষ্ট, যারা নেপথ্যে সমর্থন দিয়েছে, তাদের সকলের মুখোশ উন্মোচন করে এ কথা সকলের সামনে নিঃসন্দেহে সকল সন্দেহকে প্রতিষ্ঠিত করা উচিত যে বাংলাদেশের স্বৈরতন্ত্রের, বাংলাদেশে স্বেচ্ছাচারিতার কোনো স্থান। প্রথম কথা হলো অবৈধ অর্থটা কি? আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা যে অবৈধ যারা বলতেছে অসাংবিধানিক, এই যেটা পীর সাহেব বললেন, শেখ হাসিনা তো সবচেয়ে এইটাকে ধন্যবাদ দিছে এবং তার ফসল বলছে সে। অতএব শুনেন, লজ্জা শরম না থাকলে এক কথা, আর লজ্জা শরম থাকলে কথা ঠিক মতো বলেন। যেটা অভিযোগ আছে আমি তো বললাম, এটা একটা অস্বাভাবিক সরকার ছিল, এটা ইলেক্টেড গভর্নমেন্ট না, নর্মাল গভর্নমেন্ট না, শাসনতন্ত্র, এটা শাসনতন্ত্রের ডিভিয়েশন হিসেবে আমরা অস্বীকার করি। কিন্তু কেন হলে এই একটা কথা, পরে কি হইতেছে এটা দেখেন না। আমাদের তো আছে খুবই খারাপ লোক আছে, ঠিক আছে, সব অযোগ্য অথর্ব লোক। এখন যারা যোগ্য লোক আছেন, ঢাকার রাস্তা চলে না, বুঝতে পারছেন না, যোগ্য লোকের এত সমাবেশ হয়েছে। তো সেইগুলো না, আমি সবসময় বলছি যে এখন কি হয়েছে, আজকে যে গত নির্বাচনটা কি কোনো নির্বাচন হয়েছে? যারা বড় বড় কথা বলেন, একটা শাসনতন্ত্রের সঙ্গে বেইমানি করে, জনগণের ভোট চুরি করে নির্বাচন করেছে। হা করে না, দিন আসতেছে যারা স্বৈরতন্ত্রের সহায়ক, যত চুরি করবেন, নির্বাচন চুরি করছে, আমার ভোট চুরি করছে, তারা ভোট চুরি করছেন আপনারা, নির্বাচন আসেন না। কেয়ারটেকার সরকার বাদ দেন, আইয়ুব খান এই কথা বলেছেন, ইয়াহিয়া খান এই কথা বলেছেন, অত বড় বড় কথা বললেন না, অত বললেন না। আমাদের আনসার কেন আপনারা? আইন অনুযায়ী আমাদেরকে সমর্থন দিয়েছে। ভোট সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে নির্বাচন কমিশনে যান। শেখ হাসিনার কথা বলতেছি, শেখ হাসিনা যাইয়া তার নেতা, তাদের নেতা, সে যাইয়া ধন্যবাদ দিয়ে বলছে আমার ফসল। এই ফসল খাবার সময় এত চেঁচামেচি কেন?